মাদিহার ছোট ছোট হাত নিয়ে খেলা করছে হিমাদ্রি। মেয়েটা সারাদিন হিমাদ্রির কাছেই থাকে। কেমন যেন আপন আপন লাগে মেয়েটাকে। হয়তো একটা সুপ্ত বাসনা প্রকাশ পায়। হুট করে হিমাদ্রির মাথায় একটা গাঁটটা পড়ল। জানো মৃত, আমিও মানুষ, আমারও ব্যথা লাগে। আমি কি তা না করেছি? না করনি, কিন্তু এভাবে সব সময় মারলে ভালো লাগে না। তোর ভালো কোনো দিনও লাগবে না। বাবুকে বুক থেকে সরিয়ে দে, একটু আদর করব। সরাতে হবে না, কোলে নাও, তাতেই হবে। না, এখন কোলে নিব না, প্রচণ্ড ঘাম শরীরে। তাহলে দূরে যাও আমার থেকেও, এবং আমার মেয়ের থেকেও। কথাটা বলে তাজ্জব বনে গেল হিমাদ্রি। শুধু অস্ফুট স্বরে আমার মেয়ে কথাটা উচ্চারণ করল। এত চিন্তার কিছু নেই হিম, মাধিয়া তোরও মেয়ে। জানো তো মৃত, মুখে বললে আর মেয়ে হয়ে গেল তা কিন্তু নয়। আর সত্যি হলো রোদেশি আপু ওর মা, আমি নয়। কেন, আমার বলাটা কি যথেষ্ট নয়? হয়তো না। দেখ হিম, এরকম গুরুগম্ভীর মুখোশটা খুলে ফেল। আমার হিম কখনো এমন ছিল না। কথাটা শুনে মৃদু হেসে আর একটু ভালোভাবে বুকে জড়িয়ে ধরল মাদিহাকে হিমাদ্রি। বড্ড নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল হিমাদ্রি। হিম কখনো মৃদের ছিল না, রোদেশি সবসময় মৃদের ছিল। তুই ফাজিল হিম। এখানে ফাজিলের কি হলো? তুই একবার চিন্তা করে দেখ, তুই কোনো কথা কোন কথার ভিতরে টেনে নিয়ে এসেছিস। জানো তো মৃত, আমি না কোনো কুচক্রী মহিলা না যে এবারও তোমার আর রোদেশি আপুর মধ্যে আসবো। মাফ করবি না আমাকে হিম। সবসময় তোর এই এক খোঁটা শুনতে আর ভালো লাগে না। এটা তিতা সত্যি, এর জন্য ভালো লাগে না। তোকে বোঝাতে বোঝাতে আমি সত্যি এখন ক্লান্ত হিম। আমাকে বোঝানোর মতো কিছুই হয়নি। ঠিক আছে, আর বোঝাবো না। কিন্তু প্লিজ, এখন আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে খাওয়াবি আমাকে? বাড়িতে অনেক মানুষ রয়েছে, তাদের বলো আমি এখন মাধিয়াকে খাওয়াবো। মাধিয়ার ক্ষুধা লেগেছে যেমন, মাধিয়ার বাবারও তেমন লেগেছে। রোদেশি বাসায় নেই তা নয়, ওকেই বলতাম যা না কিছু করে নিয়ে আয়। একটা দীর্ঘশ্বাস ফেলল হিমাদ্রি। তোমাকে কোনোদিনও কিছু বোঝাতে পারবো না মৃত, তুমি হলে অবুঝ। ফ্রেশ হয়ে এসে মাদিহাকে দেখো, আমি বানিয়ে নিয়ে আসছি। তার জন্যই তো তোকে এত ভালোবাসি হিম। তুই সবসময় আমার কথা শুনিস। মৃদুলের মুখ থেকে ভালোবাসি এই একটা শব্দ যথেষ্ট হিমাদ্রির বুকে চিনচিন ব্যথা তৈরি করতে। চুলায় দেওয়া গরম পানির দিকে অনবরত তাকিয়ে আছে হিম। গরম পানি থেকে কিভাবে গোল গোল বুদবুদ উঠছে, যা কয়েক সেকেন্ডের মধ্যে মিলিয়ে যাচ্ছে। ঠিক যেরকমভাবে হিমাদ্রির দেখা অকাল বয়সের স্বপ্ন হঠাৎ করে এভাবে মিলিয়ে গিয়েছিল। হিমাদ্রি আর মৃদুল সে ছোটবেলা থেকে একসাথে থাকতো। খুব বেশি বড় না হিমের থেকে মৃদুল, ঠিক 5 বছরের বড়। ছোটবেলায় একসাথে থাকা আর একটা বয়সের পর একসাথে থাকার মধ্যে অনেক পার্থক্য। একটা বয়সের পর ছেলে মেয়ে একসাথে থাকবে, কিন্তু তাদের মধ্যে এক বিশেষ অনুভূতির সৃষ্টি হবে না, এটা চিন্তা করাটা নেহাত বোকামি ছাড়া কিছুই না। হিমাদ্রির ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু মৃদুলের ক্ষেত্রে তা হলো না কেন? এ প্রশ্নের উত্তর আজও পায়নি হিমাদ্রি। কোনোদিন পাবেও কিনা তা জানে না। পাস্তা বানিয়েছে হিমাদ্রি মৃদুলের জন্য, ইটালিয়া স্টাইলে, একদম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হাফ বয়েল পাস্তা, সাথে মজেরেলা চিজ এবং আরও বিশেষ কিছু উপাদান। এরকমভাবে শুধু হিমাদ্রি রান্না করতে পারে। আর একজন পারতেন, মূলত তার থেকে হিমাদ্রি শিখেছিল। সে হচ্ছে মৃদুলের মা। পাস্তার বয়েল একটা ট্রেতে করে নিয়ে যাচ্ছে হিমাদ্রি, কিন্তু মৃদুলের রুমে এসে মেজাজটা চরম হয়ে গেল। খুব সুন্দর করে মাদিহাকে গান দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিচ্ছে মৃদুল। এটা একটা দণ্ডনীয় অপরাধ লাগে হিমাদ্রির কাছে। এত ছোট বয়সে বাচ্চাদের ফোনের প্রতি আসক্ত করে দেওয়ার ভালো এবং অভিনব কৌশল। মৃদ, আমি তোমার খাওয়া বন্ধ করিয়ে দিব যদি আর কোনোদিন দেখি এভাবে ফোন দেখিয়ে মাদিহাকে খাওয়াতে। আরে তুই জানিস না, তা নয় খেতে চায় না, তাই বলে এত ছোট বয়সে ফোন। আর বাবুদের একটু ধৈর্য ধরে খাওয়াতে হয়, তা জানো না? এমন ভাব ধরছিস যেন নিজের 5-10টা বাবু হয়েছে। 5-10টা বাবু না হলেও এ ব্যাপারে জানি।
দেখবনি নিজের বাচ্চার বেলায় কি করিস। তুমি হয়তো ভুলে গেছো মৃত, আমি তোমার মৃত ভাইয়ের স্ত্রী, আমি একটা বিধবা। হিমাদ্রির এ কথার জবাবে কি বলবে মৃদুল তা তার জানা নেই। পরিবেশটা ঠিক করতে মৃদুল বলল, চল বাগানে গিয়ে খাবো, রুমে ভালো লাগছে না। যে ব্যক্তি রিক্সা দিয়ে সবসময় চলাচল করে হুট করে সে যদি একটা অতি চমকপ্রদ গাড়িতে চড়ার সুযোগ পায় তাহলে অবশ্যই তা বানরের গলায় মুক্তার মতো লাগবে। রোদেশিরও হয়েছে তাই। রোদেশির বাবা ঘুষখোর পুলিশ হলেও কোনোদিন গাড়ি কেনার সামর্থ্য তার হয়নি, কিন্তু মৃদুলের বাবার সেটা ছিল। যদিও ছিল, তারপরও ওদের বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে মৃদুল ওর পরিবারের কাছে আসেনি, তাই আর গাড়িতে চড়াও হয়নি। কিন্তু ইদানিং মৃদুল বাড়ি ফেরার পর থেকে নিজের সব অপূর্ণ বাসনাগুলো পূর্ণ করার স্বাদ জেগেছে রোদেশির। হাতে থাকা প্লাটিনামের ব্রেসলেটটা দেখে মিটমিট করে হেসে চলছে রোদেশি। অবশেষে তার প্লাটিনাম পরার স্বাদ পূরণ হলো, কিন্তু এটা মৃদুলের বা তার বাবার টাকা দিয়ে কেনার না, এটা সে উপহার হিসেবে একটা অপ্রত্যাশিত মানুষের কাছ থেকে পেয়েছে। গাড়ি থেকে নেমেই যে দৃশ্যটা সর্বপ্রথম রোদেশির নজরে পড়ল তা হলো হিমাদ্রিকে মৃদুল খাইয়ে দিচ্ছে, তাও আবার একই বোল এবং একই চামচ দিয়ে। যে চামচ দিয়ে মৃদুল নিজে খাচ্ছে ঠিক সেই চামচ দিয়ে হিমাদ্রিকেও খাইয়ে দিচ্ছে। বিষয়টা দেখে ঘেন্না পেল রোদেশির, কারণ সে কখনো এভাবে খায়নি মৃদুলের সাথে। তার কাছে এটা ঘেন্না লাগে একজনের মুখেরটা অন্যজন খাওয়া। কিন্তু হিমাদ্রি কত সহজে তা গোগাছে গিলতে পারছে। ওদের থেকে চোখ সরিয়ে ভিতরের দিকে হাঁটা ধরল রোদেশি। তার মুড এখন অনেক ভালো। এসব ছোট ছোট মেটার নিয়ে সে এখন মাথা ঘামিয়ে এত সুন্দর মুডটা নষ্ট করতে চায় না। মাদিহার বয়স মাত্র 7 মাস, অনেক ছোট। এ সময়ের বাচ্চাদের সব সময় মায়ের সাথে থাকা উচিত, কিন্তু ইদানিং রোদেশি কেমন যেন মাদিহার প্রতি বেশ উদাসীন। হিমাদ্রি থাকার কারণে মৃদুলের অতটা টেনশন হচ্ছে না, তাও মা তো মা হয়। বেশ সুন্দর করে মাদিহাকে ঘুম পাড়িয়ে দিয়েছে মৃদুল। কোলে করে রুমে এসে শুয়ে দিয়ে মৃদুল দেখতে পেল রোদেশি গোসল করে বের হচ্ছে। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো মৃদুল, তুমি কখন আসলে? যখন তুমি তোমার প্রাণপ্রিয় হিমকে বসে বসে খাইয়ে দিচ্ছিলে। খাইয়ে দিতে সমস্যা কোথায়? আগেও দিতাম আর এখনও দেই, না কোনো সমস্যা নেই। তুমি কেন? তোমার 14 বংশের মানুষও এসে খাওয়াতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। রোদেশি এখানে ঝগড়া করার মতো কিছু নেই। ও জানতাম না তো। রোদেশির এই খামখেয়ালি কথায় মেজাজটা খারাপ হচ্ছে মৃদুলের, কিন্তু তাও সে চুপ করে গেল, কারণ খুব কষ্টে মাদিহা ঘুমিয়েছে। এখন যদি জেগে যায় তো হিমের কাছে দিতে হবে। কিন্তু হিমাদ্রিও ঘুম পাড়ছে, ওদের দুজনে কারো ঘুম নষ্ট করতে চায় না সে, তাই চুপচাপ দূর থেকে রোদেশির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি যদি খুব বেশি ভুল না হই রোদেশি, তাহলে তোমার হাতের ব্রেসলেটটা প্লাটিনামের তৈরি, অ্যাম আই রাইট? মৃদুলের দিকে না তাকিয়ে শুকনো ঢোক গিলে রোদেশি। ঠিক এই ভয়টা পেয়েছিল সে। এটা প্লাটিনামের। কেন, তাতে কি হয়েছে? কয়েকটা প্রশ্ন জেগেছে। এই যেমন প্লাটিনাম ডায়মন্ডের থেকে দামি, আর তোমার কাছে ডায়মন্ড অ্যাফোর্ড করার মতো টাকা নেই, সেখানে প্লাটিনাম। বিষয়টা কেমন যেন আশ্চর্য হয়ে গেল না? এটা আমি গিফট হিসেবে পেয়েছি। এখন দয়া করে এটার জবাবদিহি করতে বলবে না যে কে দিয়েছে, কোথায় থাকে সে, নাম কি, এসব লেম জিনিস আশা করি জিজ্ঞেস করবে না। অবশ্যই আমি করতে পারি, এবং তুমি জবাবদিহি করতে কি বাধ্য নও? হয়তো না। মৃদুল মূলত সোফায় বসে রয়েছে। রোদেশি হেল দুলে মৃদুলের কাছে গিয়ে দাঁড়ালো, একটু ঝুঁকে মুখটা ঠিক মৃদুলের মুখের সামনে নিল। মৃদ, জানো তুমি আমার দেখা সব থেকে ফর্সা পুরুষ। খুব আশ্চর্যভাবে তোমার ঠোঁটের রং কিন্তু চেঞ্জ হয়। এই যেমন এখন তোমার ঠোঁটের রং এখন ঠিক পাকা জামের মতো। যদি ঠিকভাবে খোঁজ নিয়ে দেখি তো হিমাদ্রিও এখন সেম ঠোঁটের কালার। আমি অনেক দিন ধরে জিনিসটা অবজার্ভ করছি। আচ্ছা বলতে পারবে এক টাইমে কিভাবে সেম কালার হয়? রহস্যটা কি? কথাগুলো শুনে মৃদুলের চোখ মুখ শক্ত হয়ে গেল। রোদেশির জায়গায় অন্য কেউ বললে হয়তো এতক্ষণে তাকে হসপিটালে দর্শন করিয়ে দিত। নীরব ভঙ্গিতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে শুধু একটা বাক্য মুখ থেকে উচ্চারণ করলো, যার সম্পর্কে এত বাজে কথা বললে না রোদেশি, এটা ভুলে যেও না সে আমার মৃত ভাইয়ের স্ত্রী। আর এক সেকেন্ডও রুমে থাকলো না, গটগট করে রুম থেকে বের হয়ে গেল মৃদুল। মৃদুলের যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিল রোদেশি। একটু ঘুমিয়েছিল হিমাদ্রি, কিন্তু হোয়াটসঅ্যাপে অনবরত কল এসে যাচ্ছে। বাধ্য হয়ে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিল হিমাদ্রি।
ফোনের স্ক্রিনে আহাদ নামটা ভেসে উঠেছে। হিমাদ্রি দ্বিধায় পড়ে গেল কলটা রিসিভ করবে কিনা, কারণ আহাদ ভিডিও কল করেছে। একটু ভেবে কলটা রিসিভ করলো হিমাদ্রি। স্ক্রিনের ওপাশে সাদা অ্যাপ্রন পরে মুখে মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে আহাদ। কেমন আছেন প্রজাপতি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আছি ভালোই, কিন্তু একটা রিসার্চ নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। তা তো দেখতেই পাচ্ছি, একদম ল্যাব থেকে কল করেছেন। তার একটা রিজন আছে, এটা আমার নিজস্ব তৈরি ল্যাব, বাট অ্যাবোর্ডে যেটা রয়েছে তার ধারে কাছেও এটা যাচ্ছে না। এটা ঠিক না, ওই ল্যাবটাও আপনার ক্রিয়েশন, এটাও। কিন্তু আপনি কবে চলে যাবেন? কয়দিন লেট হবে? বিকজ কিছু স্যাম্পল লাগবে। বাংলাদেশে এক ধরনের গাছ রয়েছে যার কিছু জিনোম আমার বর্তমানে রিসার্চে দরকার, জেনেটিক্স হিসেবে বংশবৃদ্ধি করার জন্য। বিষয়টা ঠিক তেমন না, আসলে আমি এই জিনোমগুলো এক প্রাণীর মধ্যে প্রতিস্থাপন করতে যাচ্ছি। জিনিসটা কি আদৌ পসিবল কোনো কিছু? আসলে 99.99% চান্স আমার ফেল হওয়ার, বা ট্রাই করতে সমস্যা নেই তো। বাট মানুষের উপর কিন্তু ট্রাই করবেন না। আমি কোনো অবৈধ কোনো কাজ করি না। তোমাকে যার জন্য কল করেছিলাম, একটা স্কলারশিপ রয়েছে। তুমি তো মাইক্রোবায়োলজি নিয়ে স্টাডি করছো, তাই না? হ্যাঁ, বাট আমি তো অনার্স কমপ্লিট করিনি এখনও। হ্যাঁ, তা জানি। এক্সামটা অনার্স কমপ্লিট না হলেও দেওয়া যাবে। সেক্ষেত্রে তোমার সিজিপিএ মার্ক 3.3+ লাগবে। আমার জানা মতে তোমার 3.5+। বুঝতে পেরেছি, বাট আমি তো পড়াশোনা থেকে বেশ কয়েকদিন ধরে দূরে রয়েছি। আজকে থেকে শুরু করে দিন। একটা এক্সাম দিতে হবে, কিছু প্রেজেন্টেশন শো করতে হবে, আর অবশ্যই তাদের সামনে ভয় পাওয়া চলবে না। আর আইএলটিএস করা আছে তো? হ্যাঁ, 1 বছর আগে করেছিলাম। সেই মার্কটা লাগবে। কিন্তু আমি কি পারবো? নাও পারতে পারেন, বাট চেষ্টা তো করা যায়। এটা মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। আহনাফের মুখ থেকে টান দিয়ে সিগারেটটা নিয়ে নিল মৃদুল এবং ওর পাশে বসে পড়ল। শালা, কোনোদিন ঠিক হবি না, তাই না? কেন রে এত রাগ? চা খাবি? চা একটু ঢেলে দেই। মস্করা করার আর জায়গা পাও না মিয়া, তাই না? আচ্ছা বাদ দিলাম, এত রাগ কেন ভাই? এমনি কিছু না। ঠিক আছে না বললি? কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। নীরবতা প্রথমে মৃদুলি ভাঙল। আহনাফ, তোকে দেখে মনে হয় না যে তুই এত বড় একজন আর্কিটেক্ট? এখানে মনে হওয়ার কি রয়েছে? এত টাকা কামিয়ে কি লাভ যদি তা তুই নিজের জন্য খরচ না করিস? ধুর, টাকা টাকার জায়গায়, আর আমি আমার জায়গায়। কিছু টাকা কামাতে শিখেছি তাই বলে বড়লোক হয়ে গেছি এমন তো না। হয়তো, কিন্তু তুই জীবনে আমার দেখা সেরা মানুষ। আহারে দোস্ত, আমার সাথে ফ্লার্টিং করে লাভ নেই। আমি ছেলে মানুষ, আর আমি এক মেয়ের বাপ। ও, জানতাম না তো, বলে উচ্চস্বরে হেসে দিল দুজনেই। হাসি থামিয়ে আহনাফ মৃদুলকে জিজ্ঞেস করলো, তো তোর কাজ কেমন চলছে? আর বলিস না, খুব প্যারায় রয়েছি। সব এখন বিজয় ভাইয়া আর আমার উপর এসে পড়েছে। ঠিকভাবে সব দেখাশোনা করবি। চাচা তোদের উপর বিশ্বাস করে। তার বলতে, আচ্ছা মৃদ, তোকে একটা কথা বলি প্লিজ, আগে আমার কথাটা বুঝবি। ঠিক আছে বল। আসলে আমি একজনকে ভালোবাসি, ঠিক এখন থেকে না, 9 মাস আগে থেকে। বাহ, তলে তলে এত দূর। তা কে সে? সে আর কেউ না, সে হলো সৃষ্টি। হিমাদ্রি ইজি চেয়ারে বসে হুমায়ুন আহমেদের লীলাবতী উপন্যাসটা পড়ছিল। হুট করে মৃদুল এসে তার পায়ের কাছে বসে পড়ল। বই থেকে চোখ না সরিয়ে হিমাদ্রি বুঝতে পারলো এটা মৃদুল। মৃদ, তুমি কোনো বিষয় নিয়ে খুব আপসেট? হ্যাঁ রে, মাথাটা একদম জ্যাম হয়ে আছে, এত লোড নিতে পারছি না। চুলে একটু হাত বুলিয়ে দিবি? কোনো কিছু না বলে চুপচাপ হিমাদ্রি মৃদুলের মাথায় হাত বুলানো শুরু করলো। আরামে চোখটা বুজে আসতে চাচ্ছে মৃদুলের। তুমি কি সৃষ্টি আর ভাইয়ের কাহিনী নিয়ে এত টেনসড? তুই কিভাবে জানলি? তোকে কে বলল? সৃষ্টি বলেছে আমাকে। মেয়েটা অনেক ভয় পেয়ে রয়েছে বিষয়ে। ওকে ভয় পেতে না কর। আহনাফ এমন কিছু করবে না যাতে করে সৃষ্টি কোনো সমস্যা হয়। আর প্রেগনেন্ট, এত চাপ নিতে না করবি। আমি আমার ভাইকে চিনি মৃদ, কিন্তু তুমি অন্য বিষয় নিয়ে বেশ চিন্তিত। আমার মনের কথা কিভাবে বুঝে যাস তুই? জানি না। হিম, একটা প্রমিস কর, কখনো আমাকে একা করে কোথাও দূরে গিয়ে থাকবি না। মৃদ, তোমাকে একটা কথা বলতে চাই। আগে তুই প্রমিস কর। আগে আমার কথাটা তো শোনো। বল, শুনছি। আসলে আমি একটা স্কলারশিপ এক্সাম দিতে চাচ্ছি। মাথা থেকে হিমাদ্রির হাতটা সরিয়ে দিল মৃদুল। তোর মাথায় এই স্কলারশিপ এক্সামের ভূত কে ঢুকিয়েছে? নিশ্চয়ই সে আহাইদা। হ্যাঁ, আহাত বলেছে, আর আমি ভাবছি দিব। পেতেও তো পারি। কোনো এক্সাম তুই দিবি না, কোথাও যেতে হবে না, দেশের বাইরে তো আরও না।
আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাহলে 4 বছর কিভাবে ছিলে? যা জানিস না তা নিয়ে কথা বলবি না। আমি এমন কোনো দিন নেই যেদিন তোকে না দেখেছি। এমনকি 104 ডিগ্রি জ্বর নিয়েও আমি তোর কলেজে তোকে দেখতে গিয়েছি। তা আমার দেখার বিষয় না। আর আমার লাইফের ডিসিশন আই থিঙ্ক তুমি নেও না। অবশ্যই আমি নেই হিম। এমনকি দুর্জয়ের সাথে তোর বিয়ে হবে কি হবে না সম্পূর্ণ আমার ডিসিশন ছিল। তুই যে ড্রেসগুলো পরিস না সব আমার ডিসিশনে কেনা। এমনকি তোর পুরো লাইফ আমার কথাই চলে। বাহ, তার মানে আমার বাবা মা কোনো ম্যাটার করে না? করে, বাট তারা আমাকে না জিজ্ঞেস করে কিছু করে না। আমি কি তোমার হাতের পুতুল মৃদ? না, তুই আমার জীবনের চলার পথে সহচারী, সেটা রোদেশি আমি না। আমি অত কিছু জানি না, শুধু এটুকু জানি তুই এক্সাম দিবি না, এটা আমার অর্ডার। তাহলে তুমিও শুনে রাখো, আমি তোমার কথা শুনতে বাধ্য নই এবং আমি এক্সামটা দিব। মৃদুল সহজে হিমাদ্রির উপর রাগ করে না। যদি কোনোদিন দেখায় যে রাগ করেছে তা মূলত নিছক মজা ছাড়া আর কিছু হয় না। কিন্তু এবার মনে হয় সত্যি সত্যি রাগ করেছে হিমাদ্রির উপর। সেদিন হিমাদ্রি স্কলারশিপ এক্সাম দিতে চাওয়া নিয়ে বেশ কথা কাটাকাটি হয়েছে তাদের মধ্যে। হিমাদ্রিও নাসুরবান্দা, সে এক্সাম দিবে যা মৃদুল করতে দিবে না। এই প্রথম হিমাদ্রি মৃদুলের ইচ্ছার বাইরে কোনো কাজ করতে চেয়েছিল, কিন্তু মৃদুল তা মেনে নিতে পারেনি। সেদিনের পর থেকে হিমাদ্রির সাথে কথা বলে না মৃদুল। তাই বলে যে হিমাদ্রির সামনে আসে না তা কিন্তু নয়। রোজ 1 ঘন্টা করে হিমাদ্রির সাথে বসে থাকে, কিন্তু মুখ দিয়ে একটা কথা বলে না। শুধু হিমাদ্রি কোনো কিছু জিজ্ঞেস করলে তার জবাব দেয়। মৃদুলের মায়ের কন্ডিশন কিছুটা উন্নতির দিকে। এর সময় যদি কোনো প্রপার ট্রিটমেন্ট পায় তাহলে সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। তাই তো বিজয় আর তার বাবা মিলে তাকে ভারতের মাদ্রাজ নিয়ে গিয়েছে পরবর্তী চিকিৎসার জন্য। সেজন্য সব দায়িত্ব মৃদুলের কাঁধে এসে পড়েছে। তার জন্য আরও হিমাদ্রির সাথে কথা হয় না মৃদুলের। হিমাদ্রি প্রায় হাঁপিয়ে উঠেছে মৃদুলের থেকে এমন বিহেভিয়ার পেয়ে। একটু কথায় এমন রাগ, এত বছরে একদিনও মৃদুলের তার প্রতি রাগ দেখেনি, এই প্রথম দেখতে পেলে। যদিও মৃদুলের রাগ সম্পর্কে অবহিত সে, আবার মৃদুলের জন্য খারাপও লাগে ওর। এত কষ্ট করতে হচ্ছে কাজের জন্য। ইদানিং মৃদুলের প্রতি রদিশু কেমন যেন উদাসীন। মৃদুল কি করে না করে, কখন খাওয়া দাওয়া করে, এগুলোর কোনো কিছুর খেয়াল রাখে না। শুধুমাত্র মেহলতা আছে তাই ঠিকঠাক মতো খায়, তা না হলেও তা খেত না। অনেক যত্ন করে মৃদুলের জন্য চকলেট ক্যারামেল পুডিং বানিয়েছে হিমাদ্রি। এই জিনিসটা মৃদুলের অনেক প্রিয়, কিন্তু হিমাদ্রি উল্টো। আগে যখন মৃদুলের মা বানাতো এই পুডিং, তখন সারাদিন মৃদুলের থেকে পালিয়ে বেড়াতো হিমাদ্রি। একবার দেখতে পেলে হিমাদ্রিকে জোর করে গিলাবে এই পুডিং, যার ফলাফল হিমাদ্রি বমি করে ভাসিয়ে দেবে। তাও সবসময় জোর করে খাওয়াতো। সেই কথাগুলো এখন মনে হলে হাসি পায় হিমাদ্রির। কত সুন্দর ছিল দিনগুলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বাটিতে করে পুডিং নিয়ে মৃদুলের রুমের দিকে এগিয়ে চলল। এত কাজের ধকল সত্যি সামলাতে খুব কষ্ট হয় মৃদুলের, কিন্তু কিছু করার নেই। সে না দেখলে সব এলোমেলো হয়ে যাবে। আজও ঘরে ফিরে রদিশিকে দেখতে পেল না মৃদুল। আগে জিনিসটা খারাপ লাগতো, কিন্তু এখন বিষয়টা তার কাছে ডাল ভাত। বিছানার মাঝখানে হাত পা চারদিকে দিয়ে আরাম করে ঘুমিয়ে রয়েছে মাধিয়া। মাধিয়ার শোয়ার স্টাইল দেখে হেসে দিল মৃদুল। একটু ঝুঁকে কপালে ছোট করে একটা চুমো এঁকে দিল। একটু নড়েচড়ে উঠল মাধিয়া। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদুল বলল, একদম ঠিক আমার হিমের মতো। আমার মতো হয়ে লাভ কি? কথাটা শুনে মাধিয়ার থেকে চোখ সরিয়ে সামনে তাকালো মৃদুল। ট্রে হাতে দাঁড়িয়ে আছে হিমাদ্রি। জানি না কি লাভ। ও আচ্ছা, তোমার ফেভারিট পুডিং বানিয়েছি, খাবে? ডিবানের ওখানে রাখ, আমি আসছি। হিমাদ্রি গিয়ে ট্রেটা ডিবানের উপরে রাখলো। পাশে গিয়ে মৃদুল বসে ট্রেটা নিজের দিকে টেনে নিল। কিছু না বলে চামচ দিয়ে কেটে কেটে পুডিং খাওয়া শুরু করলো। পাশ থেকে এক দৃষ্টিতে মৃদুলের খাওয়া দেখতে লাগলো হিমাদ্রি। সে ভেবেছিল মৃদুল হয়তো ওকে খাইয়ে দিবে, কিন্তু না। অভিমান এবার খুব প্রকটভাবে চুমাট বেঁধেছে। হিমাদ্রির মুখের সামনে চামচ উঠিয়ে ধরল মৃদুল, কিন্তু সে হিমাদ্রির দিকে তাকায়নি। একটু হেসে পুডিং সহ চামচটা মুখে পুরে নিল হিমাদ্রি। বেশ কয়েকবার মুখে দেওয়ার পর অবাক হয়ে হিমাদ্রির দিকে তাকালো মৃদুল। তুই পুডিং এত সহজে কিভাবে খেলি? বমি আসলো না? না তো, আমি পুডিং খাওয়া শিখে গিয়েছি। ওয়েল ডান। এত চেঞ্জ মানুষ হয় তা তোকে না দেখলে বুঝতে পারতাম না। মৃদ, তুমি জানো এই পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল, কিন্তু তাই বলে মানুষ যে পরিবর্তনশীল তা কিন্তু নয়। মানুষ কখনো চেঞ্জ হয় না। যদি কোনো কিছু চেঞ্জ হওয়ার থাকে তাহলে মানুষের স্বভাব, আচার আচরণ, মনুষ্যত্ব। ভালো দার্শনিক হয়েছিস তো? দার্শনিক হতে চাই না, কারণ দার্শনিক মানুষ সব কিছুতে তার যুক্তি খোঁজে। আর আমার মতে সব কিছু যুক্তি দিয়ে পরিমাপ করা যায় না, এর বাইরেও কিছু রয়েছে। ভালো, এভাবে চেঞ্জ হতে থাক।
কয়দিন পরে তো ভুলেই যাবে মৃদুল নামের কেউ ছিল তোর জীবনে। সিনেমার ডায়লগ দেও। কই না তো, এখনও রাগ করে রয়েছে। আমি রাগ করিনি, তাহলে অভিমান? জানি না। আমি যদি এক্সাম না দেই তো আমার উপর তোমার রাগ কমবে? কথাটা শুনিয়ে তড়িৎ বেগে হিমাদ্রির দিকে তাকালো মৃদুল। সত্যি তুই এক্সাম দিবি না? দিব না। আমি জানতাম তুই আমার কথা রাখবি। ও আচ্ছা, তুই যেখানে খুশি সেখানে এক্সাম দে, আমার কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই স্কলারশিপ এক্সাম বাদে। ঠিক আছে, দিব না। হিম, তুই আমাকে প্রমিস কর কোনোদিন আমাকে রেখে কোথাও যাবি না, যতদিন আমি না বলবো। প্রমিস। যদি কোনোদিন তুমি চলে যেতে বলো তো সেদিন আমি চলে যাব, আর আমি তোকে কোনোদিনও যেতে বলবো না। দেখা যাবে। মৃদুল কথাগুলো শুনে হাসি মুখে পুডিং খেতে লাগলো। মৃদুলের হাসি মাখা মুখটা দেখে বুকটা স্যাঁত করে উঠল হিমাদ্রির। এই প্রথম মৃদুলকে কোনো মিথ্যা কথা বলল সে। হিমাদ্রি এক্সামটা দিবে এবং মৃদুলকে তা না জানিয়ে। যদি এক্সাম ক্লিয়ার করে হিমাদ্রি, তারপর মৃদুলকে কি জবাব দেবে সে জানে না, কিন্তু মৃদুলের এই মুখের হাসির জন্য সব করতে পারে হিমাদ্রি। পুরো ফুচকাটা মুখে পড়ে নিল সৃষ্টি। কালকে রাতে খুব করে তার ফুচকা খেতে মন চেয়েছিল, কিন্তু কাউকে বলতে পারেনি লজ্জায়। তাই তো আজকে কলেজ ছুটির পরে বসে বসে ফুচকা খাচ্ছে। কিন্তু সে একা। একটা ভালো উচ্চ মাধ্যমিক কলেজে সে পড়াশোনা করে, তবুও তার কোনো ফ্রেন্ড নেই। একে তো এতিম, তার মধ্যে এখন আবার অন্তঃসত্ত্বা। কেউ এটা ভালো চোখে দেখে না। যদিও সবাই জানে ও বিধবা, কিন্তু বিয়ের কাহিনী সবাই শুনলে দূরে দূরে থাকে। আশেপাশে অনেক মানুষ এখানে ফুচকা খাচ্ছে, যার যার সহচরী নিয়ে। শুধুমাত্র সৃষ্টি একা বসে রয়েছে। এগুলো দেখে খুব খারাপ লাগে সৃষ্টির। সত্যি সে বড্ড একাই পৃথিবীতে। তুমি দুর্জয়ের বউ সৃষ্টি, তাই না? কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি তোমাদের প্রতিবেশী, সম্পর্কে তোমার আন্টি লাগি। ও আচ্ছা, তুমি এই কলেজে পড়ো? জি, ইন্টার সেকেন্ড ইয়ার। তাই নাকি? হ্যাঁ রে রিন্তি, তুই ওকে চিনিস? পাশ থেকে সৃষ্টির সমবয়সী একটা মেয়ে বিরস মুখে বলল, হ্যাঁ চিনি, থার্ড গার্ল আমাদের ক্লাসের। তাই নাকি রে? তা কয়টা টিউশন পড়ো তুমি? পড়ি না। বাহ, টিউশন না পড়েই এত ভালো করো? তা ভিতরে কাহিনী কি? মানে বুঝলাম না আন্টি। ন্যাকা, বুঝো না? তোমাদের মতো মেয়ে অবশ্য ন্যাকামি ছাড়া কী পারে? প্রথমে দুর্জয়ের সাথে ন্যাকামি করলে, বেচারাটা মারা গেল। এখন আবার কার সাথে করো যে সে তোমাকে এত ভালোভাবে পড়ায়? কথাগুলো শুনে বোকা বনে গেল সৃষ্টি, এবং কথাগুলোর মর্ম বুঝতে পেরে লজ্জায় মুখটা লাল হয়ে গেল তার। কথাগুলো বেশ জোরে বলেছে ভদ্রমহিলা। আশেপাশের মানুষ তা ভালোভাবে শুনতে পারবে। কি হলো বলো, এত অভদ্র কেন তুমি? বড় একজন একটা কথা জিজ্ঞেস করেছে, তার উত্তর দাও। সৃষ্টি কিছু বলার আগে পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, ঠিক সৃষ্টি, তুমি এত অভদ্র কেন? আন্টির কথার জবাব দাও। সৃষ্টি তাকিয়ে দেখে আহনাফ দাঁড়িয়ে রয়েছে এবং বেশ একটা ফর্মাল লুকে। মহিলাটি ভ্রুকুচকে আহনাফকে জিজ্ঞেস করলো, আহনাফ তুমি এখানে কি করো? আন্টি, ওই পাশের একটা অ্যাপার্টমেন্ট তৈরি কাজে এসেছি, পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনাদের দেখতে পেলাম তাই এখানে আসা। নাও সৃষ্টি, ডিও খাও। সৃষ্টি নিল না ডিওর ক্যান, ঠাই ফুচকার প্লেটের দিকে তাকিয়ে রইল। যখন আহনাফ একটা ধমক দিল তখন সুরসুর করে নিয়ে নিল। ক্যানটা খুলে একটু মুখে দিয়ে হাতে নিয়ে রইল। কাঁদছে সৃষ্টি, কিন্তু তা নিঃশব্দে। সৃষ্টির প্লেট থেকে আহনাফ একটা ফুচকা খেয়ে নিল। জানো সৃষ্টি, আমার একটা রোগ আছে, সেটা সবসময় প্রকাশ পায় না। কখন প্রকাশ পায়? যখন আমার থেকে বয়সে বড় এবং সো-কল্ড ভদ্র কেউ কোনো অনুচিত কথা বলে। ছোট ক্ষেত্রে আসে না, কারণ তাদের জবাব দেওয়া যায়। তো রোগটা হলো যখনই এসব ভদ্র মানুষের মুখ থেকে কারো মান বা ভদ্রতার কথা শুনি, পেটের ভিতরে পাক দিয়ে ওঠে। আমার রুমে লাগানো একটা ত্যাগস্থান রয়েছে, যাকে শুদ্ধ বাংলায় বলি শৌচালয়। তাড়াতাড়ি সেখানে গিয়ে পেটের ভিতর থেকে সব বের করে দিয়ে আসি। মনে করি এই যে ব্যক্তিগুলো অন্যের মান, ভদ্রতা এবং ক্লাস বিচার করে তাদের আমি ফ্লাশ করে দিলাম, তাদের মূল্য আমার জন্য পেট থেকে বের করা রাফেজের মতো, যা একবার বের করলে আর নেওয়া পসিবল না। তো জাস্ট থিঙ্ক যে তোমাকে কেউ নেগেটিভ কিছু বলল, তো তারা রাফেজ হয়ে গেল, তখন আর এই কান্নাগুলো আসবে না। আহনাফের কথাগুলো শুনে আশেপাশে সবাই হা হয়ে গেল। এত সময় পরে সৃষ্টি মুখ খুলল। খাওয়াটা নষ্ট না করলে চলছিল না। খাওয়া নষ্ট হয়েছে বুঝতে পারিনি তো। আহনাফ, তুমি এতটা জঘন্য ছেলে, আমাকে কিসের সাথে তুলনা করলে, তাও আবার এমন মেয়ের জন্য? জি আন্টি, আমি জঘন্য।
কিন্তু এই জঘন্য ছেলেকে আপনার মেয়ে রাত করে রাস্তায় একা পেয়ে জোর করে জড়িয়ে ধরে। অন্যকে জঘন্য বলার আগে নিজের দিকটা একবার দেখবেন। চলো সৃষ্টি। ফুচকার বিলটা মিটিয়ে সেখান থেকে সৃষ্টিকে নিয়ে এসে পড়ল আহনাব। একটু দূরে এসে আহনাব জিজ্ঞেস করলো, গাড়ি নিয়ে আসোনি কেন? বমি আসে গাড়িতে, রিক্সা করে চলে যাব। তার দরকার হবে না, আমি বাইক করে দিয়ে আসি চলো। আর নো আর্গু উইথ মি। মাথা নাড়ল সৃষ্টি। আহনাব বাইক আনতে চলে গেল। আর সৃষ্টি রাস্তায় পাশে সেই জায়গাটায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেখানে রোজ দুর্জয় তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করত। দুপুরের মধ্যেই আজ অফিস থেকে ফিরে এসেছে মৃদুল। চেহারাটা একদম মলিন হয়ে আছে, উস্কো খুস্কো চুল, ঘামে ভেজা শরীর, পরনে কাপড়টা এলোমেলো। কোনো মতে নিজেকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। রুমের ভিতরে কেউ নেই, রোদেশি তো কোনোদিনও থাকে না। আজকে মাদিহা নেই, হয়তো হিমাদ্রির কাছে আছে। মাদিহাকে নিয়ে মৃদুলে এত টেনশন নেই, শুধু রোদেশির এরকম ব্যবহারে মৃদুলকে যথেষ্ট ভাবায়। কোনো মতো শাওয়ার নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল মৃদুল। শরীর তাপমাত্রা হয়তো বেড়ে গিয়েছে, মুখটা তেতো তেতো লাগছে, হয়তো জ্বর এসেছে। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে কিছু ভেবে চলেছে। রোদেশি ও মৃদুল একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত এবং একই সাবজেক্ট হওয়ার দরুন দুজনের মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। একসময় তা প্রণয়ে পরিণত হয়। দুজনেই ছিল সমবয়সী। একটা ছেলের জীবনে বয়স কোনো এফেক্ট না থাকলেও একটা মেয়ের জীবনে তার এফেক্ট রয়েছে। বয়স যত বাড়ে বিয়ের ব্যাপারটা তত ঘনিয়ে আসে। অনার্স ফোর্থ ইয়ারে পড়ার সময় রোদেশির বাবা মা রোদেশিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আগের মৃদুল বিষয়টা ঠেকাতে পারলেও তখন বিষয়টা আটকানোর মতো পজিশনে ছিল না। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে মৃদুল বাধ্য হয়ে নিজের পরিবারকে রোদেশির বিষয়টা জানাতে। রোদেশির বাবা ঘুষখোর পুলিশ হওয়ার কারণে মৃদুলের বাবা তাদের রিলেশনটা মেনে নেয় না এবং মৃদুলকে সব শেষ করে দিতে বলে। মৃদুল কোনোদিন তার বাবার অবাধ্য হয়নি, তাই সে সত্যি সত্যি রোদেশির সাথে সব কিছু শেষ করে দেয়। কিন্তু কিছুদিন পরে রোদেশি সুসাইড করার চেষ্টা করে। একবার না, তাও বেশ কয়েকবার। ভাগ্য ভালো যে প্রত্যেকবার বেঁচে যায়। শেষবার যখন চেষ্টা করে তখন রোদেশির অবস্থা বেশ খারাপ হয়ে যায়। রোদেশির বাবা মৃদুলকে ওয়ার্নিং দেয়, যদি রোদেশিকে না বিয়ে করে তো সে অবশ্যই এমন কিছু করবে যার পরিণাম ভালো হবে না। অনেকটা তোপের মুখে পড়ে মৃদুল রোদেশিকে বিয়ে করে। রোদেশিকে বাঁচাতে গিয়ে নিজের পরিবারের সাথে খারাপ করে বসে মৃদুল। এসব পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে অচিরে বুক ফেটে একটা আর্তনাদ বের হয়ে আসলো মৃদুলের। শরীর খুব খারাপ লাগছে তার, হয়তো জ্বরটা জেগে বসছে তার উপর। ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে পাশ ফিরল মৃদুল। ক্ষীণ কণ্ঠে শুধু একটা বাক্যই মুখ থেকে বের হলো তার, এমন কোনো কাজ করো না রোদেশি যার জন্য আমি একদম টুকরো টুকরো হয়ে যাই। দূর থেকে সৃষ্টিকে এক নজরে দেখে চলেছে আহনাব। বসে বসে দোলনায় দোল খাচ্ছে সে। দুর্জয় মারা গিয়েছে 3 মাস হয়েছে, কিন্তু তাও এখনও অনেকটা চুপ করে থাকে সৃষ্টি। হিমাদ্রি ক্ষেত্রেও তাই। অথচ এ দুটো মেয়ে ঠিক প্রাণবন্ত, ছোট, কিচিরমিচির করা পাখির ন্যায়। সত্যি পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে না। আমি এখানে বসতে পারি সৃষ্টি? আহনাবের কথায় মুখ দিয়ে কোনো শব্দ করল না সৃষ্টি, শুধু ঘাড় একপাশে এলিয়ে সম্মতি প্রকাশ করলো। অনেকটা দূরত্ব বজায় রেখে তারপর সৃষ্টির পাশে গিয়ে বসলো আহনাব। তোমার শরীর এখন কেমন? জি ভালো। পড়ালেখা ঠিকমতো হয় তো? হ্যাঁ, করার চেষ্টা করি। ভালো। মোটা হয়েছো একটু? 7 মাস রানিং তো, মোটা হওয়া স্বাভাবিক। ছেলে হবে না মেয়ে হবে তা কি জানো? না, ডক্টর বলেছে টুইন্স হবে। টুইন্স কথাটা শুনে খুশিতে আহনাবের চোখ চকচক করে উঠল। সত্যি টুইন্স হবে? জি। বাহ, আমার তো তাহলে দায়িত্ব বেড়ে যাবে। আপনাকে একটা কথা বলি আহনাব। বলেন। কেন শুধু শুধু একটা ঘটনা তৈরি করতে চাচ্ছেন? আমাকে বিয়ে করে কোনোদিনও সুখী হবেন না। আবার সমাজ কি বলবে তা একবার ভেবে দেখেছেন? সমাজ নিয়ে আমি কখনো পড়ে থাকি না সৃষ্টি। সমাজ এই একটা শব্দের জন্য অনেক মানুষের তার স্বপ্নগুলো বিসর্জন দিতে হয়। বিনিময়ে সমাজ তাকে শূন্য ঝুলি উপহার দেওয়া ছাড়া আর কিছু দিতে পারে না। আর পরিবার, আপনার বাবা মা কখনো আমাকে মেনে নেবে না। আপনার ভাইয়ের যা স্বভাব দেখলাম তাতে আপনার বিয়ে তার স্ত্রী বোনের সাথে দেওয়ানো হয়তো তার জীবনের একমাত্র লক্ষ্য। তুমি হিমকে তো অনেক কাছে থেকে দেখেছো, তাতে কি তোমার কোথাও মনে হয়েছে ওর মধ্যে চিমটি পরিমাণ নেগেটিভিটি রয়েছে? নেই তো। আসলে বাবা মা যে পথ দিয়ে যায় সন্তানও সে পথ দিয়ে যায়। বিশেষ কিছু ক্ষেত্রে ভিন্ন, যেমন আমার বড় ভাই।
কিন্তু আমিও হিম আমাদের বাবা মায়ের মতো হয়েছি। হিম যেরকম কথা শুনে কোনো নেগেটিভ রিয়্যাক্ট করেনি, তেমন আম্মু আব্বুও করবে না। আমি যদি রাজি না থাকি তাহলে তো আর জোর করতে পারবেন না আপনি। হয়তো করতে পারবো না। জানো সৃষ্টি, তুমি আমার থেকে পুরো 11 বছরের ছোট, এখনও একটা ছোট মেয়ে তুমি। তাই সমাজের এত ভয়, আরও বড় হও দেখবে এত ভয় থাকবে না। মেয়ে অথবা এতিম হয়ে জন্ম নিয়ে দেখতেন কেন আমি এত সমাজের ভয় করি। মেয়ে হওয়া এখন আর পসিবল না। আচ্ছা আমি এখন সিগারেট খাবো, তাই উঠছি, পরে কথা হবে। আহনাব দোলনা থেকে উঠে চলে যেতে নিলে সৃষ্টি বেশ মিনমিনে গলায় বলল, দুর্জয় কখনো সিগারেট খেত না। কথাটা শুনে থমকে গেল আহনাব। সৃষ্টির সামনে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো। নিজের ডান হাতের তর্জনী সৃষ্টির থুতনিতে ঠেকিয়ে মুখটা উপরে তুলে ধরল। আমি দুর্জয় না সৃষ্টি, আমি আহনাব। আমাকে দুর্জয়ের সাথে মিলাবে না। যেদিন তুমি এই আহনাবকে গ্রহণ করতে পারবে সেদিন আমিও তোমাকে গ্রহণ করব। যদি তার জন্য সারা জীবন অপেক্ষা করতে হয় তা করতে আমি একটুও দ্বিধাবোধ করব না। বর্তমানে মাদিহার বয়স হলো 8 মাস। এখন পর্যন্ত দাঁড়াতে শেখেনি, কিন্তু হামাগাড়ি দিয়ে বসতে পারে। রোদসী প্রায় সময় বাসার বাইরে থাকে, এর জন্য হয় হিমাদ্রি, তা না হয় মেহলতার কাছে থাকে মাদিহা। সৃষ্টিও অনেক আদর করে ওকে। একটু আগে মাদিহাকে খাইয়ে মেহলতার কাছে দিয়ে এসেছে হিমাদ্রি। মৃদুল ফিরেছে অনেকক্ষণ, কিন্তু এখন পর্যন্ত খেতে আসেনি বলে তাই হিমাদ্রি ডাকতে এসেছে। কিন্তু এসে মৃদুলে এত জ্বর দেখে একদম ভরকে গেল হিমাদ্রি। মৃদ, তোমার এত জ্বর অথচ তুমি কাউকে কিছু না বলে এমন মরার মতো পড়ে আছো। কোনো কথা না বলে হিমাদ্রির ডান হাত নিয়ে নিজের কপালে রাখলো। হিম, আমার কপালে নিজের হাতটা রেখে আমার পাশে বসে থাক। তোর ছোঁয়া পেলে কেমন যেন শান্তি লাগে। হ্যাঁ, আমি তো শান্তি দেওয়ার মেশিন। জ্বর এসেছে, ঠিকমতো মেডিসিন নেবে না, তা না যত সব উদ্ভট কথাবার্তা। এমন কেন করিস? আগে ছোটোবেলায় জ্বর আসলে কেমন যত্ন করতি, মাও করতো। কিন্তু গত 4 বছর ধরে যতবার এই জ্বর এসেছে কারো যত্ন পাইনি, নিজে নিজে ঠিক হতে হয়েছে। মৃদুলের চুলে হাত বুলাতে বুলাতে হিমাদ্রি জিজ্ঞেস করলো, কেন রোদেশি সেবা করেনি? কে রোদেশি? রোদেশি তো নিজের জীবন নিয়ে এত বিজি যে আমার খবর রাখে না। বিয়ের পর থেকে এরকম করে। জানিস, মাধিয়াকেও রাখতে চায়নি, জন্ম নেওয়ার আগে মেরে ফেলতে চেয়েছিল, আমার জন্য তা পারেনি। কথাগুলো শুনে ভেবাচাকা খেয়ে গেল হিমাদ্রি। সে এতদিন জানতো রোদেশি অনেক খেয়াল রাখে মৃদুল আর মাধিয়ার, কিন্তু এখানে তো ব্যাপারটা পুরো ভিন্ন। এদিকে মৃদুল কথা বলেই চলেছে, আমার জানিস মনে হয় ও আর আগের মতো আমাকে ভালোবাসে না। যদি সব সময় ভালো নাই বাসে তো এত ডেসপারেট কেন ছিল বিয়ের জন্য? বিয়ের পর থেকে আমার সাথে এমন করে, আমার কোনো খবর রাখে না। কেন, আমার কি চেহারা খারাপ হয়ে গেছে, নাকি ঠিকমতো টাকা দিতে পারি না? কোনটা একটু বলবি হিম? মৃদুল যে এসব কথা জ্বরের ঘরে বলে চলেছে তা বেশ বুঝতে পারল হিমাদ্রি। তা নয়, মনের কষ্টের কথা মৃদুল কাউকে বলে না, এমনকি হিমাদ্রিকেও না। ফোনটা রেখে বিরস মুখে বসে রইল রোদেশি। হিমাদ্রি কল করেছিল, মৃদুলের নাকি জ্বর এসেছে এবং ওকে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। আচ্ছা, আমি কি ডক্টর নাকি যে আমি গেলেই জ্বর ঠিক হবে? জ্বর এসেছে তো নাপা বা প্যারাসিটামল নিয়ে ঘুম দিক, একাই জ্বর চলে যাবে। না, আমার যেতে হবে, যত সব আদিক্ষেতা। রোদেশির কথাগুলো শুনে মাইক্রোস্কোপ থেকে চোখ উঠালো আহাদ। মৃদুর জ্বর এসেছে নাকি? তাই তো বলল হিমাদ্রি। তাহলে যাও, হয়তো তোমার দরকার। আজব তো, আমার কি দরকার? ও বুঝেছি, বিরক্ত করছি আমি, তাই না? তাহলে চলে যাচ্ছি আমি। রোদেশি যেতে নিলে হাত ধরে থামিয়ে দেয় আহাদ এবং রোদেশিকে নিয়ে ডিবানে গিয়ে বসলো। এত রাগ তোমার বারবি ডল? নাও পানি খাও এবং ঠান্ডা হও। আমি ঠান্ডা আছি। তাহলে তো ভালোই। আর প্রজাপতি কল করেছিল? হ্যাঁ, তোমার প্রজাপতি কল করেছিল। এত ভাব ওই হিমের? সুন্দরী মেয়েদের ভাব একটু বেশি থাকে। কই, আমিও তো সুন্দরী, আমার তো ভাব নেই? নাকি আমি দেখতে ভালো না? সুন্দর হলেই হয় না, চেহারায় মায়া থাকতে হয়। যাদের চেহারায় মায়া আছে তারা ভাব ধরে না, যেমন তুমি। কথাগুলো বলে আহাদ রোদেশির গাল টেনে দিল। প্রায় 1 বছর ধরে রোদেশির সাথে যোগাযোগ আহাদের। রোদেশির জন্য মূলত আহাদ এতদিন দেশে রয়েছে। ভালো বাম দিতে পারো। ও ইউ হার্ট মি মাই অ্যাঞ্জেল, আই অ্যাম নট প্যাম্পার ইউ। ও রিয়েলি? ইয়েস মাই অ্যাঞ্জেল। আহাদের কথাগুলো শুনে বেশ উচ্চস্বরে হেসে দিল রোদেশি। জনমানবহীন ল্যাবে তা আরও প্রকটভাবে ধ্বনিত হলো। মৃদুলের জ্বর এখন কিছুটা কমেছে। প্রায় 2 ঘন্টা হিমাদ্রি মৃদুলের মাথায় পানি ঢেলে দিয়েছে।
অবশেষে শরীরের তাপদাহ কিছুটা হলে কমেছে। এখন পর্যন্ত রোদেশি বাড়ি ফিরেনি। মৃদুলের প্রতি রোদেশির এই অবহেলাটা বড্ড পোড়াচ্ছে হিমাদ্রিকে। মৃদুলের চুলের গভীরে হাত বুলিয়ে দিচ্ছে হিমাদ্রি, আর মৃদুল পরম শান্তিতে ঘুমে মগ্ন হয়ে রয়েছে। বরাবরের মতো মৃদুলের চুলগুলোই হিমাদ্রি অনেক প্রিয়। তার জন্যই তো ছোটবেলা থেকে সব সময় মৃদুলের চুলের যত্ন নিয়েছে সে। রোদেশি এখনও আসেনি হিম। মাধিয়া তো এখন অনেক কান্না করছে। চুলে হাত বুলাতে বুলাতে মেহেলতার কথার জবাব দিল হিম, না ভাবি, এখনও আসেনি। এমন কেন মেয়েটা? এত ছোট বাচ্চা এতক্ষণ ধরে মা ছাড়া থাকতে পারে নাকি? সমস্যা নেই ভাবি, আমার কাছে দাও, আমি ওকে সামলে নিচ্ছি। না থাক, আমি পারবো। তুই মৃদুলের সাথে থাক। আর মৃদুলের যে জ্বর এসেছে তার রোদেশিকে কল করে বলতো। প্রায় 2 ঘন্টা আগে কল করে বলেছি, কিন্তু আসলো না তো এখনও। কি মেয়েরে বাবা এটা, স্বামী সন্তানের মর্ম বোঝে না। বাদ দাও ভাবি, তুমি মাদিহাকে আমার কোলে দাও। না, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। মৃদুল উঠলে ওকে কিছু খাইয়ে দিস। একেই বলে কপাল। কেউ স্বামী সন্তান পায় না, আর কেউ পেয়ে তার মর্ম বুঝে না। মেহেলতার যাওয়ার পানে কিছু সময় হিমাদ্রি তাকিয়ে রইল। এই মানুষটাকে ও চিনতে পারে না। আগের করা হিমাদ্রির সাথে ব্যবহার এবং বর্তমানে করা ব্যবহারে কতটা আকাশ পাতাল পার্থক্য। আহাদের সাথে বসে বসে মুভি দেখছে রোদেশি। বড় টিভির স্ক্রিনে বেশ রোমান্টিক একটা চায়না মুভি অন করা। মূলত এ টাইপের রোমান্টিক মুভি একজন মেয়ের স্বামীর সাথে দেখা সমুচীন। সেখানে আহাদের সাথে এক সোফায় এতটা নিকটে এসে মুভি দেখাটা বড্ড বেমানান হয়ে গিয়েছে। টিভির স্ক্রিনে চোখ রেখে রোদেশি আহাদকে একটা প্রশ্ন করলো, শুনলাম হিমাদ্রিকে নাকি তুমি স্কলারশিপ এক্সাম দিতে বলেছ। তুমি কিভাবে জানলে? জানবো না? আমার গুণধর স্বামীর জন্য জানতে পেরেছি। হিমাদ্রি এক্সাম দিবে, তাতে তার বেশ চুলকানি। সে দিতে দিবে না, আর হিমাদ্রি এক্সাম দিবেই। এ বিষয়ে বেশ কয়দিন ঝগড়া হয়েছে তাদের। আচ্ছা, আমি বুঝি না মৃদু এত হিম হিম করে কেন? সে কথা তো আমারও। নিজের বউয়ের খবর নেই, সারাদিন শুধু হিম হিম করে। তাই তোমার কোনো খোঁজ রাখে না? না, কখনো রাখে না। কেন, আমি তো আছি তোমার খোঁজ নেওয়ার জন্য। রোদেশি হাতটা নিজের বুকের সাথে চেপে ধরল আহাদ। আহাদ রোদেশির থেকে কি চাচ্ছে তা বুঝতে সময় লাগলো না রোদেশির। তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। আমি এখন চলে যাব, আবার কালকে আসবো। ও কামান রোদেশি, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তারপরেও কেন এত দূরে দূরে থাকো? আমি বিবাহিত আহাদ, সাথে আমার একটা মেয়েও আছে। তোমার সাথে কথা বলা পর্যন্ত আমার সীমাবদ্ধতা। রোদেশির কথাগুলো শুনে রোদেশির সামনে গিয়ে দাঁড়ালো আহাদ। রোদেশিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। লোক রোদেশি, আই রিয়ালি লাভ ইউ। প্লিজ, আমি তোমাকে পুরোপুরিভাবে চাই। তুমিও তো চাও, তাই না? চাই। কিন্তু আমি মৃদুলকে কিভাবে ঠকাবো? মৃদুলও তোমার সাথে তেমন ভালো করেনি। সো আমাকে প্রমিস করো তুমি মৃদুলকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। কিছু সময় রোদেশি কিছু একটা চিন্তা করলো। কিছুটা সংশয় নিয়ে আহাদকে প্রমিস করে বসলো সে। মুচকি হেসে আহাদ রোদেশিকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করলো। কালকে রাতে এত লেট আসার কারণটা কি জানতে পারি রোদেশি? রোদেশি কোনো জবাব দিল না, চুপচাপ টাওয়াল দিয়ে নিজের চুল মুছতে লাগলো। রোদেশি এইরকম বিহেভিয়ার মৃদুলের একদম পছন্দ হলো না, কিন্তু নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখলো। আমি কিছু জিজ্ঞেস করেছি রোদেশি। কি জিজ্ঞেস করেছো? আমি বলেছি কালকে এত রাত হলো কেন বাসায় আসছে, তা কি একটু জানতে পারি? না তো, তুমি কেন জানতে যাবে? আজব তো, আমি তোমার হাজবেন্ড। তুমি কেন এত রাত পর্যন্ত বাসার বাইরে ছিলে তা জানা আমার অধিকার। জানতে চাওয়া যেমন তোমার অধিকার, তেমনি উত্তর দেওয়া আমার অধিকার। বাহ, ভালো তর্ক করতে পারো তো। আচ্ছা, তুমি যে আমাকে এত জিজ্ঞেস করেছো আমি কেন এত রাত পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম, অথচ আমি কি একবারও জিজ্ঞেস করেছি যে এত রাতে তোমার হাতে মাথা দিয়ে হিম কেন শুয়েছিল? সব বিষয়ে হিমকে টেনে নিয়ে আসা তোমার স্বভাব হয়ে গেছে, তাই না রোদেশি? তোমার থেকে শিখেছি মৃদ, তুমি সব বিষয়ে হিমকে নিয়ে আসো। তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত আমি। তাহলে বোঝাতে কেন আসো? রোদেশির কথায় কোনো জবাব দিল না মৃদুল, শুধু মাধিয়াকে শোয়া থেকে উঠিয়ে নিজের কোলে টেনে নিল। মাধিয়া বেশ ছটফট করা শিখে গেছে, তার জন্যই তো মৃদুলের কোলে বেশিক্ষণ বসে থাকলো না। কোল থেকে নেমে বিছানায় হামাগুড়ি দিয়ে নিজে নিজে এক জায়গায় বসে পড়ল। মাধিয়াকে এভাবে বসতে দেখে বেশ অবাক হয়ে গেল রোদেশি। বিস্ময় প্রকাশ করে বলল, মাধিয়া বসতে শিখলো কবে? রোদেশির কথায় একটা তাচ্ছিল্যের হাসি হাসলো মৃদুল। কেমন মা তুমি, যে নিজের সন্তান বসতে শিখে গেছে তাই জানো না? অপমান নাকি খোঁটা দিচ্ছ কোনটা? তুমি যা মনে করবে। মুখে বিরক্ত ভাব তুলে মাধিয়ার কাছে এসে মাধিয়াকে কোলে তুলল রোদেশি। চলে যেতে নিলে খপ করে রোদেশি হাত ধরে নিজের পাশে বসলো।
মৃদুল নিজের ডান হাতটা রোদেশির গালে ঠেকালো এবং বেশ ঠান্ডা স্বরে বলতে শুরু করলো, কি হয়েছে তোমার রোদেশি? আমার ওপর রাগ করে রয়েছো? আমি কি কিছু করেছি? কই না তো, কিছুই করনি। তাহলে এমন কেন করছো তুমি? আমি তো তোমাকে কোনোদিন বকা পর্যন্ত দেইনি। আমি জানি মৃদ, তাহলে প্লিজ এমন আর করো না। তুমি বাইরে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই, শুধু টাইম মতো ফেরত এসো। আর মাদিহা তো এখন অনেক ছোট, তাই ওর আশেপাশে থাকবে, ঠিক আছে? হুম। মৃদুল হেসে রোদেশির কপালে ছোট করে একটা ভালোবাসার পরশ দিল। ভালোবাসি। মৃদুলের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল রোদেশির। তার মনে একটা অপরাধবোধের সৃষ্টি হলো। অনেকটা তাড়াতাড়ি হাত চালাচ্ছে হিমাদ্রি, যত দ্রুত সম্ভব মৃদুলের জন্য খাবার তৈরি করছে। মৃদুলের জ্বর কমার পরও হিমাদ্রির হাতে তৈরি আলুর পরোটা খেতে চেয়েছে, কিন্তু হিমাদ্রির আজকে একটা বিশেষ কাজ রয়েছে, একটু বের হতে হবে। তা মৃদুলের জন্য নিজের হাতে আলুর পরোটা তৈরি করছে সে। দ্রুত হাত চালিয়ে 3টা পরোটা নিয়ে ডাইনিং টেবিলে মৃদুলের সামনে নিয়ে রাখলো। সামনে থাকা প্লেটের দিকে একবার তাকিয়ে মৃদুল হিমাদ্রির দিকে তাকালো। কি হলো, আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? খাও। তুই দেখতে পারছিস না হিম, আমার কোলে মাদিহা, একটু খাইয়ে দিবি? তুমি কি মাদিহার সমান যে তোমাকে খাইয়ে দিতে হবে? এত কথা কেন বাড়াস হিম? একটু খাইয়ে দিলে কি হয়? হিমাদ্রি আর কোনো কথা বাড়ালো না, প্লেট থেকে পরোটা ছিঁড়ে মৃদুলের মুখের দিকে এগিয়ে ধরলো। এত তাড়াতাড়ি কেন দিচ্ছিস? একটু তো চাবাতে দিবি। প্লিজ মৃদ, একটু তাড়াতাড়ি খাও, আমার কাজ আছে। কেন, কোথাও যাবি নাকি? মৃদুলের এ প্রশ্ন শুনে হিমাদ্রির মুখটা কালো হয়ে গেল। এখন আবার তার মৃদুলকে মিথ্যা কথা বলতে হবে? হ্যাঁ, এমনি একটু দরকার ছিল, তাই বাইরে যাব। কি দরকার? পার্সোনাল। আমি কি যেতে পারি সাথে? না। ঠিক আছে, না গেলাম, কিন্তু তুই কিন্তু গাড়ি নিয়ে তারপর কোথাও যেতে হলে যাবি, ঠিক আছে? মৃদুল আর কোনো কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। দূর থেকে এই দৃশ্য ঠিকই রোদেশির চক্ষুগোচর হলো। সে শান্ত ভঙ্গিতে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। হিম, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। মৃদুলের মুখে একটা গ্লাস তুলে দিয়ে হিমাদ্রি জবাব দিল, একটু বসো আপু, তোমার ওটস এখনও বানাইনি, আর ভাবি ঠিক মতো বানাতে পারে না। মৃতকে খাইয়ে করে দিচ্ছি। মৃত কি ছোট বাচ্চা যে ওকে মুখে তুলে খাইয়ে দিতে হবে? রোদেশি, এটা কেমন কথা? ঠিক কথা, তোমার তো হাত আছে, তুমি নিজের হাতে খেতে পারো না? আর হিম, তুমি না বিধবা? বিধবা হয়ে নিজের ভাসুরকে মুখে তুলে খাওয়াতে লজ্জা করে না? রোদেশি, কথায় সীমাবদ্ধতা রাখো। আমি হিমকে জোর করেছি আমাকে খাইয়ে দিতে। কেন, আমি কি মরে গিয়েছি? আমার হাতে খাওয়া যায় না? বাহ, তুমি খাইয়ে দেওয়াবে আর আমাকে? বিয়ের এত সময় কি কোনোদিন দিয়েছো? এখন খোঁটা দিচ্ছ? ভালো। হিম, তাও তোমার লজ্জা নেই নাকি? 4 বছর আগের মতো আবার করতে চাও? এবার বেশ চেঁচিয়ে উঠল মৃদ। রোদেশি, তোমাকে আর কতবার বলবো যে 4 বছর আগে হিমাদ্রি কোনো দোষ ছিল না? আর বলতে হবে না, তুমি তো কানা, তাই তুমি কিছু দেখতে পাও না। আমি ঠিকই এই মেয়ের মতলব বুঝি। কথাটা শুনে বেশ কতগুলো কথা শুনিয়ে দিল মৃদ রোদেশিকে। রোদেশিও চুপ ছিল না, নিজের বাবা মার এত জোরে জোরে কথা বলতে দেখে মাদিহা কান্না করে দিল। আর হিম, সে তো নির্বাক, কান্নাগুলো মনে হয় দলা পাকিয়ে বের হয়ে আসতে যাচ্ছে হিমের ভিতর থেকে। মৃদ আর রোদেশি আপু, আর কোনো কথা বলো না তোমরা, আমাকে নিয়ে এত সমস্যা, আমি আর মৃদের কাছে আসবো না, তাও তোমরা ঝগড়া করো না। কথাগুলো বলে হিমাদ্রি আর 1 সেকেন্ডও দাঁড়ালো না সেখানে, দ্রুত নিজের রুমে চলে গেল। আপনি মৃদুকে না জানিয়ে এক্সাম দিতে চাচ্ছেন, তাই তো প্রজাপতি? হ্যাঁ, প্লিজ আপনি মৃদকে কিছু বলবেন না হাত। ঠিক আছে, বলবো না, কিন্তু আপনি মৃদকে দেখে এত ভয় কেন পান? ভয় পাই না আমি, কিন্তু মৃদ এমন একটা মানুষ যার গুরুত্ব বলে বোঝাতে পারবো না আমি। আপনি না বোঝাতে পারলেও আমি বুঝতে পারি প্রজাপতি, কিন্তু যদি এক্সামটা ক্লিয়ার করেন তাহলে মৃদকে কি জবাব দেবেন? নিজের হাতের ঘড়িতে নখ খুঁড়তে খুঁড়তে হিমাদ্রি জবাব দিল, আমি ঠিক মৃদকে এ বিষয়ে বুঝিয়ে নিতে পারবো, সেক্ষেত্রে আগে এক্সামটা ক্লিয়ার করতে হবে। অবশ্যই করবেন প্রজাপতি, এটা আমার বিশ্বাস। আপনার এই ল্যাবটা অনেক ভালো লেগেছে আমার, এরকম একটা ল্যাবে কাজ করার খুব ইচ্ছা আছে আমার। সেটা তো এখনই পসিবল না। আপনার লাস্ট সেমিস্টার ছিল তো এটা? জি, রেজাল্ট সামনের মাসে, আর এক্সাম এই মাসে। ও, যদি একবার আপনি ডক্টর ভৌমিকের ইউনিভার্সিটিতে পড়েন তো আপনার কপাল খুলে যাবে। ডক্টর ভৌমিক? ডক্টর ভৌমিক ইজ এ রিয়েল জ্যাম। মাইক্রোবায়োলজি সম্পর্কে অনেক গভীর জ্ঞান রয়েছে তার, এবং এত এত রিসার্চ করেছে সে এ বিষয়ে, তা বলার বাইরে। ও আচ্ছা, যদিও তার আশেপাশে কোনো মেয়ে টিকতে পারে না। কেন? হি ইজ লাইক এ প্রিন্স, যে কোনো মেয়ের মনে প্রেম জোগাতে সক্ষম, বাট মোস্ট এলিজেবল ব্যাচেলর অলসো। কেন মেয়ে ঘৃণা করে? নারী জাতকে ঘৃণা করে
কেন করে তা কেউ জানে না। দাঁড়ান, আমি তার ছবি দেখাচ্ছি। সে কি হিন্দু ধর্মের? নো, হি ইজ এ অ্যাথিস্ট, বাট তার ফ্যামিলি হিন্দু। লুক, হি ইজ ডক্টর ভৌমিক। হিমাদ্রি ফোনের স্ক্রিনে ভেসে ওঠা ছবিটার দিকে তাকালো। ফর্মাল লুকে চমৎকার একটা সুপুরুষ দাঁড়িয়ে রয়েছে। কোলে একটা বিড়াল, দেখে মনে হচ্ছে ভীষণ তুলতুলে বিড়ালটা। লোকটাকে দেখে হিমাদ্রির মনে হলো খুব কড়া, বাট চোখে মুখে একটা কোমলতা রয়েছে। আর কত হলুদ মাখাতে হবে তোর দুর্জয়, এবার তো থাম। হিমাদ্রি গালে আরও হলুদ মাখতে মাখতে দুর্জয় জবাব দিল, তোকে জানিস এখন ঠিক সোনার প্রতিমার মতো মনে হচ্ছে। তোর শরীরে হলুদ যেন সোনা হয়ে ফলেছে। এত তেল কেন মারছিস? আমার প্রশংসা তোর কাছে তেল মারা মনে হচ্ছে, এটা তুই বলতে পারলি হিমাদ্রি? জি পারলাম। আর কি হিমাদ্রি হিমাদ্রি করিস সব সময়? সবার মতো হিম বলতে পারিস না? না, পারি না। হিম শব্দটা শুনে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে। কেমন লাগে? ঠান্ডা লাগে। দুর্জয়ের মুখ থেকে এমন কথা শুনে কিছুক্ষণ তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল হিমাদ্রি। যত সব আজগুবি কথাবার্তা বলিস তুই দুর্জয়। আমার কথা ফুরিয়ে এসেছে রে হিমাদ্রি। মানে? কিছু না। হলুদের বাটিটা ছাদের রেলিংয়ের উপরে রেখে তারা ভর্তি আকাশের দিকে একমনে তাকিয়ে রইল দুর্জয়। কোনো একটা কিছু ভাবছে সে। হিমাদ্রির দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে। হিমাদ্রি খেয়াল করলো দুর্জয়কে পিছন দিক থেকে একদম মৃদুলের মতো দেখতে লাগে। দুজনের মধ্যে বেশ মিল আছে। হিমাদ্রি একটু এগিয়ে গিয়ে পিছন দিক থেকে দুর্জয়কে জড়িয়ে ধরল। তাদের আকদ আগেই হয়ে গেছে, এখন শুধু ওয়ালিমা করা বাকি। তাও কালকে হবে। আজকে হলুদ সন্ধ্যা ছিল তাদের। দুর্জয় তার জন্য বৈধ, সেজন্যই হয়তো ওকে জড়িয়ে ধরতে একটু সংকোচ করলো না হিমাদ্রি। ওভাবে নিশ্চুপ হয়ে কিছু সময় দাঁড়িয়ে রইল দুজনে। নীরবতা ভেঙে দুর্জয় প্রথমে মুখ খুলল, তুই কি এখনো মৃত ভাইয়াকে ভালোবাসিস? দুর্জয় করা প্রশ্ন একটু বিচলিত করলো না হিমাদ্রিকে। দুর্জয়ের পিঠে মাথা ঠেকিয়ে সে শান্ত ভঙ্গিতে জবাব দিল, মৃত যেদিন থেকে অন্যজনের স্বামী হয়ে গেছে সেদিন থেকেই আমি তার কথা ভাবা বন্ধ করে দিয়েছি। আর আমি এখন অন্য কারো স্ত্রী। আমি কোনো দিন এমন কিছু করব না যা সবার জন্য লজ্জাজনক। আমি জানি হিমাদ্রি। হিমাদ্রির দিকে ঘুরে হিমাদ্রির মুখটা নিজের দু হাতের আঁচলায় ভরে নিল দুর্জয়। তারপর বলতে শুরু করলো, মৃত ভাইয়ের জীবনে অনেক কষ্ট পেয়েছে হিমাদ্রি। ওর জীবনে ভয়ঙ্কর একটা কালো অধ্যায় আছে, এবং আমি বলতে পারি আরও ভয়ঙ্কর একটা সময় আসছে মৃত ভাইয়ের জীবনে। মৃত ভাইয়া তোকে অনেক সমীহ করে হিমাদ্রি। আমি জানি দুর্জয়, তুই দুইটা ওয়াদা করবি আমাকে। কি ওয়াদা? তুই যে কোনো অবস্থায় মৃত ভাইয়ের পাশে থাকবি। ভাইয়া যা বলবে তোকে তুই তাই করবি, এবং তা বিনা বাক্যে ব্যয়ে। হঠাৎ এই কথা? জানি না এ কথা কেন বললাম, কিন্তু এটা জানি দুজনের মানুষের তোকে খুব দরকার। একটা হলো মৃত ভাইয়া, আর একজন আছে। কে সে? তোকে একটা চিঠি দিয়েছিলাম না, কালকে বলেছিলাম ঠিক 1 মাস পর চিঠিটা খুলবি। চিঠিতে লেখা আছে আর একজনকে। কথাগুলো বলে নিজের কপালটা হিমাদ্রির কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে দিল দুর্জয়। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি হিমাদ্রি। আমি কোনো পথ পাচ্ছি না এর থেকে বের হবার। কি ভুল? তা আমি তোকে বলতে পারবো না। শুধু এটা বলতে পারি, সবসময় একটা জিনিসে তুষ্ট থাকবি, আমার মতো ভুল করবি না। কি হয়েছে তোর দুর্জয়? এমনভাবে কেন বলছিস? তোর কথা শুনে কেমন যেন বুকের এক পাশ ফাঁকা হয়ে যাচ্ছে। হিমাদ্রি করা প্রশ্নে কোনো জবাব না দিয়ে কিছু সময় ওর দিকে তাকিয়ে রইল দুর্জয়। চাঁদের আলোয় হলুদ মাখা হিমাদ্রিকে বেশ লাগছে। এভাবে একদিন সৃষ্টিকেও দেখেছিল সে। দুর্জয় ভেবে পেল না সে কিভাবে দুটো মেয়ের জীবন নিয়ে জঘন্য খেলা খেলতে পারলো। হিমাদ্রির চোখ থেকে চোখ সরিয়ে ওর ঠোঁটের দিকে তাকালো দুর্জয়। সেদিকে চোখ রেখে কিছুক্ষণ পরে নিজের মুখটা হিমাদ্রির মুখের উপর নামিয়ে নিল। দুর্জয়ের বুকে মাথা রেখে বসে আছে হিমাদ্রি। একটা শান্তি লাগে যখন ওর বুকে মাথা রাখে। আগে হিমাদ্রিকে পাত্তাও দিত না দুর্জয়, কিন্তু ইদানিং বেশ কাছাকাছি থাকে। হিমাদ্রি, তুই ওয়াদাগুলো পালন করবি তো? সারা জীবন করব। আমি জানতাম হিমাদ্রি, জানিস তুই আমার জীবনে দেখা সব থেকে অনন্য বৈশিষ্ট্যের নারী। তাই হিমাদ্রি, তুই মৃত ভাইয়া আর চিঠিতে উল্লেখিত মানুষের খেয়াল সবসময় রাখিস, তাহলে আমি মরেও শান্তি পাবো। মনে রাখবি, এটা আমার শেষ ইচ্ছা। হিমাদ্রির চোখ থেকে এক ফোঁটা পানি হাতে থাকা চিঠিতে পড়ে তা মিলিয়ে গেল। বহুবার এই চিঠিটা পড়েছে হিমাদ্রি, তারপর সবসময় পড়তে মন চায়। আর এই চিঠিটা পড়লেই তাদের হলুদ সন্ধ্যার সেই কাটানো একান্ত মুহূর্তের কথা মনে পড়ে। দুর্জয়ের শেষ ইচ্ছা পূরণ করেছে হিমাদ্রি। চিঠিতে দুর্জয় সৃষ্টির কথা উল্লেখ করেছিল। সৃষ্টি আর মৃত দুজনকে আগলে রেখেছে হিমাদ্রি। রোদেশির করা শত অপমান সত্ত্বেও শুধুমাত্র দুর্জয়ের জন্য মৃদের সব কথা শুনে সে। যদিও মৃদের সাথে এমন অনেক ব্যবহার করেছে যাতে মৃদ নিজ থেকে হিমাদ্রি থেকে দূরে থাকে,
কিন্তু কখনো তা হয়নি। চিঠিটা বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল হিমাদ্রি। উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেন হলো এমন দুর্জয়? একবার তো নিজের মনের কথা বলতে পারতে আমাকে, আমি নিজের সর্বস্ব বিলিয়ে দিতাম। তুমি তো আমার সাথে গেম খেলছো না আহাদ, তুমি আমাকে এমন কথা বলতে পারলে রোদেশি? বলবো না কেন? হিমাদ্রির সাথে তোমার এত কি? ও কেন এখানে কি করতে এসেছিল? ও এমনি স্কলারশিপ এক্সাম সম্পর্কে জানতে এসেছিল, আর কিছু না। সত্যি তো? আমার উপর কোনো বিশ্বাস নেই তোমার জানেমান? প্রজাপতির সাথে আমার কিছু নেই, সত্যি বলছি। আমি বুঝি না সবাই এত কেন হিমাদ্রি হিমাদ্রি করে। এক মৃদ আর এক তুমি। মৃদ তো একটা স্যাঁচড়া যে বিধবার উপর নজর দেয়। আমি কি ওর মতো নাকি? আমি শুধু তোমাকে ভালোবাসি। সত্যি তো? অবশ্যই। হুট করে রোদেশি আহাদের শার্টের কলার চেপে ধরল। আমাকে ধোকা দেওয়ার ট্রাই করবে না কখনো। আমি ওরকম না রোদেশি, কলারটা ছাড়ো। আহাদের শার্টের কলারটা ছেড়ে ওকে জড়িয়ে ধরল রোদেশি। আহাদও পরম যত্নে রোদেশিকে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কিছুক্ষণ পরে রোদেশি বলল, আচ্ছা আমি হিমাদ্রিকে বিষ খাইয়ে মেরে ফেলি, তাহলে কি সবাই হিমাদ্রি হিমাদ্রি করা বন্ধ করে দিবে?